সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা চলতরিৎ অধ্যায় পার্ট 2 এর আলোচনা করব। প্রথমে দেখব রোধের উপর তাপমাত্রার প্রভাব, ইফেক্ট অফ টেম্পারেচার অন রেজিস্ট্যান্স। এটি একটি রোধক তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর রোধ R0 ধরি এবং 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর রোধ R θ। তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। তাহলে এই রোধের চেঞ্জ হলো ডেল্টা R ইকুয়াল টু R θ মাইনাস R0। তাপমাত্রা বাড়লে রোধ কেন বৃদ্ধি পায়? আমরা এর আগের লেসনে দেখেছি পরিবাহী তারের অণুপরমাণুর মধ্য দিয়ে ইলেকট্রন চলাচলের সময় সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষের ফলে ইলেকট্রনের চলাচল বাধাগ্রস্ত হয়, সেটি হলো রোধ। তাপমাত্রা বেড়ে গেলে পদার্থের অভ্যন্তরে পরমাণুগুলোর কম্পন বৃদ্ধি পায়, ফলে এর মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল আরও বাধাগ্রস্ত হয়, অর্থাৎ রোধ বৃদ্ধি পায়। অবশ্য পরিবাহীর ক্ষেত্রে এই ঘটনা ঘটে, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে আবার বিপরীত ঘটনা ঘটে। তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়, অর্থাৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। এটি কীভাবে হয় সেটি সেমিকন্ডাক্টর অধ্যায়ে আলোচনাতে হবে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে কীভাবে রোধ হ্রাস পায়। আমরা এখানে পরিবাহীর বিষয়টা জানলাম। ধরি θ ইকুয়াল টু 5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং R0 ইকুয়াল টু, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তারের রোধ R0 সমান হচ্ছে 10 ওহম এবং 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অর্থাৎ θ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই তারটির রোধ R θ ইকুয়াল টু 11 ওহম। তাহলে রোধ বৃদ্ধি পেল 1 ওহম। কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই রোধটি যদি অনেক বড় হতো, অর্থাৎ ধরি যদি 100 ওহম হতো, তাহলে এই রোধ বৃদ্ধি কিন্তু পূর্বের মতো 1 ওহম হতো না, রোধের বৃদ্ধিটাও বেশি হতো। R θ ইকুয়াল টু 110 ওহম হয়ে যেত, অর্থাৎ রোধের বৃদ্ধি 10 ওহম। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রার বৃদ্ধিতে, অর্থাৎ 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বৃদ্ধিতে 10 ওহম রোধের বৃদ্ধি যতটুকু হয়, 100 ওহম রোধ থেকে রোধের বৃদ্ধি বেশি হয় এবং এই বৃদ্ধিটা সমানুপাতিক। আমরা একটা অন্য উদাহরণ দিয়ে বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। ধরো এটি একটি স্প্রিং, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা স্প্রিং। এই স্প্রিংটিকে যদি আমি নিচে একটা 1 কেজির লোড চাপাই, তাহলে এটা ধরো 1 সেন্টিমিটার প্রসারিত হলো। এই একই রকম স্প্রিং যদি 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের হতো, এই স্প্রিংয়ে যদি এই 1 কেজি লোডই চাপাতাম, তাহলে কি এই 1 সেন্টিমিটারই বৃদ্ধি পেত? না, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 10 সেন্টিমিটার বৃদ্ধি পাবে, যদি এই ফোর্সটা স্প্রিংয়ের স্থিতিস্থাপক সীমার মধ্যে থেকে থাকে। অর্থাৎ আদিতে যদি দৈর্ঘ্য বেশি থাকে, তাহলে একই বল প্রয়োগে প্রসারণ বেশি হবে। আদিতে, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে রোধ যদি বেশি থাকে, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা বৃদ্ধিতে রোধের বৃদ্ধি বেশি হবে, অর্থাৎ রোধের বৃদ্ধি তার আদি রোধের, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রোধের সমানুপাতিক। আবার এই রোধের বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। আমরা এর তাপমাত্রা যত বেশি বাড়াবো, রোধ তত বৃদ্ধি পাবে। এখানে ডেল্টা θ ইকুয়াল টু θ মাইনাস 0, অর্থাৎ θ। আমরা আদি রোধটা 0 ধরেছি, তাহলে এটা লিখতে পারি ডেল্টার সমানুপাতিক θ। এই সমীকরণটি এবং এই সমীকরণটি
যদি একসাথে আমরা করি তাহলে ডেল্টার সমানুপাতিক আর নট থিটা সমানুপাতিক উঠিয়ে দিলে একটি ধ্রুবক, এই ধ্রুবকটি লিখি আলফা দিয়ে। আলফাকে বলা হচ্ছে রোধের উষ্ণতা সহগ বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। অতএব এখান থেকে লেখা যায় আলফা ইকুয়াল টু ডেল্টা ডিভাইড বাই আর নট থিটা। আর নট ইকুয়াল টু 1 ওম এবং থিটা ইকুয়াল টু 1 কেলভিন হলে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিও যতটুকু 1 কেলভিন বৃদ্ধিও ততটুকু। এটা তাপগতিবিদ্যা অধ্যায়ে তোমরা জেনেছ যে বিভিন্ন স্কেলের সম্পর্ক নির্ণয়ের সময় পরিবর্তনের ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে 1 ডিগ্রি সেলসিয়াস এবং 1 কেলভিন একই। তাহলে এখানে আর নট ইকুয়াল টু 1 ওম থিটা ইকুয়াল টু 1 কেলভিন হলে আলফা ইকুয়াল টু ডেল্টার, অর্থাৎ কোনো রোধকের তাপমাত্রা 1 ওম রোধকের কোনো তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর রোধ যতটুকু বৃদ্ধি পায় সেটি হলো ওই রোধকের উপাদানের উষ্ণতা সহগ বা উষ্ণতা গুণাঙ্ক। যেমন টাংস্টেনের ক্ষেত্রে আলফার মানটা 4.5 × 10⁻³ পার কেলভিন। এর অর্থ হলো 1 ওম রোধের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 ওম রোধের টাংস্টেনের তারের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করলে এর রোধ 4.5 × 10⁻³ ওম বৃদ্ধি পায়। এটি বিভিন্ন পদার্থের জন্য বিভিন্ন রকম হবে। এই ধারণাগুলো অনুধাবনমূলক কোশ্চেনে বা এমসিকিউ থাকবে। পরিবাহীর ক্ষেত্রে এই রোধটি বৃদ্ধি পেলেও অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই রোধটি হ্রাস পায়, ফলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে আলফা ঋণাত্মক হয়। আমরা দেখলাম যে আলফা ইকুয়াল টু ডেল্টা ডিভাইড বাই আর নট থিটা, অর্থাৎ আর থিটা মাইনাস আর নট ডিভাইড বাই আর নট থিটা। আর থিটা লেস দেন আর নট অর্ধপরিবাহীর জন্য, ফলে আর থিটা মাইনাস আর নট নেগেটিভ হবে, আলফা নেগেটিভ হবে। আর পরিবাহীর ক্ষেত্রে আর থিটা গ্রেটার দেন আর নট, সেক্ষেত্রে আর থিটা মাইনাস আর নট পজিটিভ হবে। এবার দেখি জুলের তাপীয় ক্রিয়া। আমরা দেখলাম যে পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি পেলে এর রোধ বৃদ্ধি পায়। আবার একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে রোধের তাপমাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ রোধের মধ্যে একটা তাপ উৎপন্ন হয়, ফলে তার তাপমাত্রা বৃদ্ধি পায়। কেন হয় এটা? যখন একটা ইলেকট্রন পরিবাহীর মধ্যে দিয়ে দ্রুত গতিতে চলে তখন তার গতিশক্তি ইকে সমান ½ m/v²। যখন সে চলার পথে একটি পরমাণুর সাথে সংঘর্ষ হয় তখন সেই মুহূর্তে তার গতিবেগ হ্রাস পায়। তাহলে গতিবেগ হ্রাস পেলে এর গতিশক্তি হ্রাস পায়। এই হ্রাসপ্রাপ্ত গতিশক্তি পরমাণুতে তাপশক্তি আকারে দেখা যায়। পদার্থের ভিতরে পরমাণুগুলো সর্বদাই কম্পমান অবস্থায় আছে। যখন একটা ইলেকট্রন এসে আঘাত করে এর কম্পনটা আরও বৃদ্ধি পায়, ফলে এই পরমাণুর গতিশক্তি বৃদ্ধি পায়। এই অতিরিক্ত গতিশক্তি তাপশক্তি আকারে দেখা যায়। এই বিষয়গুলো অনুধাবনের কোশ্চেনে আসতে পারে। তাহলে বিদ্যুৎ প্রবাহের ফলে পরিবাহীতে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ পরিবাহী তারের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হওয়ার সময় পরমাণুর সাথে ইলেকট্রনের সংঘর্ষে তাপ উৎপন্ন হয়। এটি হলো জুলের তাপীয় ক্রিয়া। এই তাপ উৎপন্ন কি সূত্র মেনে চলে, অর্থাৎ কি নিয়ম মেনে চলে, তা আমরা জানব জুলের তাপীয় ক্রিয়ার সূত্র হতে। জুলস ল ফর হিটিং ইফেক্ট। এটি একটি কোষ, এখান থেকে তাপ
তড়িৎ প্রবাহিত হচ্ছে এই রোধক তারের মধ্যে দিয়ে, ফলে এই রোধক তারে একটা তাপ উৎপন্ন হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক কেটলি, বৈদ্যুতিক ইস্ত্রি, এই ধরনের আরও কিছু যন্ত্রপাতি আছে। ফিলামেন্ট বাল্ব, সেখানেও তাপ উৎপন্ন হয়। ফিলামেন্ট রোধ আছে, এখানে টাংস্টেন তার ব্যবহার করা হয়। সেই ফিলামেন্টের মধ্যে দিয়ে বিদ্যুৎ যাওয়ার সময় সেখানে তাপ উৎপন্ন হয়। বড় বড় শিল্পে, ইস্পাত শিল্পে ফার্নেস ব্যবহার করা হয়, আর্ক ফার্নেস, সেগুলো বৈদ্যুতিক ব্যবস্থায় বিদ্যুৎ দিয়ে তাপ উৎপন্ন হয়। এই তাপের উৎপাদন বিদ্যুৎ প্রবাহের ফলে কী নিয়ম মেনে চলে তা জুলের তাপীয় সূত্রগুলো হতে জানা যাবে। প্রথম সূত্র হলো তড়িৎ প্রবাহের সূত্র। তড়িৎ প্রবাহ যত বেশি হবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো রেট যত বেশি হবে, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে, তত বেশি সংঘর্ষ হবে, তত বেশি তাপ উৎপন্ন হবে। এই হিসাবটা হলো তাপের সাথে, অর্থাৎ হিটের সাথে কারেন্টের বর্গের সমানুপাতিক। তারের রোধ এবং এই তারের প্রবাহকাল, কত সময় ধরে প্রবাহ চলছে, এইটা ধ্রুব রেখে যদি আমি এখানে কারেন্ট বৃদ্ধি করি, তাহলে প্রবাহ মাত্রা বৃদ্ধি হবে বর্গ হারে। অর্থাৎ কারেন্ট যদি 2 গুণ বৃদ্ধি করি, প্রবাহ মাত্রা তাপ 4 গুণ বৃদ্ধি পাবে। প্রবাহ মাত্রা যদি 3 গুণ বৃদ্ধি করি, তাহলে তাপ 9 গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ এই সমানুপাতিক আই স্কোয়ার। সমানুপাতিক উঠে দিলে একটি ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইচ এবং আই স্কোয়ারের অনুপাত সর্বদা ধ্রুবক। অর্থাৎ H1 ডিভাইড বাই I1 স্কোয়ার, H2 ডিভাইড বাই I2 স্কোয়ার সর্বদাই ধ্রুবক। দ্বিতীয় সূত্র হলো, আমরা এই প্রবাহ মাত্রা এবং প্রবাহকাল এটি যদি ঠিক রাখি, তাহলে উৎপন্ন তাপ রোধের বৃদ্ধির সাথে বৃদ্ধি পাবে। উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক, অর্থাৎ প্রবাহ মাত্রাও ও প্রবাহকাল ধ্রুব রেখে যত বেশি মানের রোধ ব্যবহার করব, তত বেশি তাপ উৎপন্ন হবে। তাহলে এখান থেকেও আমরা আগের সূত্রের মধ্যে লিখতে পারি এইচ এবং আর এর অনুপাত সর্বদা ধ্রুব। H1 ডিভাইড বাই R1, H2 ডিভাইড বাই R2, H3 ডিভাইড বাই R3 ইকুয়াল টু ধ্রুব। একইভাবে প্রবাহ মাত্রা এবং রোধ ধ্রুব রেখে আমরা যত বেশি সময় ধরে বিদ্যুৎ প্রবাহ করব, তত বেশি তাপ পাবো। অর্থাৎ হিটারে যত বেশি সময় আমরা বিদ্যুৎ প্রবাহিত করব, হিটার থেকে তত বেশি তাপ পাবো। অর্থাৎ এই সমানুপাতিক টি। একই নিয়মে আমরা লিখতে পারি এইচ ও টি এর অনুপাত সর্বদা ধ্রুবক। H1 ডিভাইড বাই T1 ইকুয়াল টু H2 ডিভাইড বাই T2 ইকুয়াল টু H3 ডিভাইড বাই T3 ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এই যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এই তিনটি যদি একসাথে লিখি, তাহলে এই সমানুপাতিক আই স্কোয়ার আর টি, সমানুপাতিক উঠিয়ে দিলে এটি ধ্রুবক। যদি আমরা তাপ জুলে পরিমাপ করি, আর আই টু অ্যাম্পিয়ারে, আর ওহমে, টি সেকেন্ডে, তাহলে সেই ক্ষেত্রে কে এর ভ্যালু আসবে 1। কিন্তু তাপ যদি ক্যালোরিতে পরিমাপ করি, তাহলে এইচ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি, অর্থাৎ ধ্রুবকের মান আসবে 0.24। আমরা এবার দেখব এই যে ক্যালোরি বিষয়টা শুনলাম, ক্যালোরি এককটা সম্বন্ধে জানব। আমরা কিছু পানি নিয়েছি, 1 গ্রাম পানি নিয়েছি, একে তাপ দিচ্ছি, দিয়ে তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করলাম। তাহলে এখানে যে পরিমাণ তাপ দিতে হয়, সেই পরিমাণ তাপকে বলি আমরা 1 ক্যালোরি। তাপকে কিউ দিয়ে লেখা হয়, এইচ দিয়ে লেখা হয়। এটা আবার পানির আপেক্ষিক তাপের সংজ্ঞা, অর্থাৎ 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, সেটি হলো পানির আপেক্ষিক তাপ।
অর্থাৎ পানির আপেক্ষিক তাপ SW ইকুয়াল টু 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হলো সিজিএস পদ্ধতিতে। তাহলে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপ লাগে সেটা হলো S। তাহলে m গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ ms। এটি হলো তাপ ধারণ ক্ষমতা। তাহলে m গ্রাম পানির তাপমাত্রা ডেল্টা হিটার বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ ms ডেল্টা হিটার। যদি তাপমাত্রা ডেল্টা হিটার বৃদ্ধি করা হয় তাহলে এটা গৃহীত তাপ, আর তাপমাত্রা যদি ডেল্টা হিটার হ্রাস পায় তাহলে এটা হলো বর্ধিত তাপ। এই এস আমরা সিজিএস পদ্ধতিতে পরিমাপ না করে যদি এমকেসে পরিমাপ করি, অর্থাৎ এখানে 1 কেজি পানি রাখি, এর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করি, সেই ক্ষেত্রে তাপ লাগবে 4200 জুল, অর্থাৎ 4200 জুল, এটা এমকেসে। তাহলে সেক্ষেত্রে আমরা পানির আপেক্ষিক তাপ বলবো 4200 জুল পার কেজি পার কেলভিন, এটা এমকেসে। আমরা এই ধরনের গাণিতিক সমস্যায় এই অধ্যায়ে আসবে যেখানে তাপ হয়তো ক্যালোরিতে হিসাব করতে বলেছে, অঙ্কের মধ্যে ভরের মান দেওয়া আছে কেজিতে, তাহলে ভরটা গ্রামে রূপান্তর করে নিতে হবে এবং আপেক্ষিক তাপের মান বসাতে হবে 1। ভর কেজিতে দেওয়া আছে অঙ্কের মধ্যে, আমি যদি ভর কেজিতে রাখতে চাই তাহলে আপেক্ষিক তাপ নেব এই মান 4200 জুল পার কেজি পার কেলভিন। এই রূপান্তরটা ঠিক রাখতে হবে। ভর কেজির সাথে আপেক্ষিক তাপ এমকেএস সিস্টেমে 4200 জুল পার কেজি পার কেলভিন, কিন্তু ভর যদি গ্রামে রাখি তাহলে এসের মান 1 ক্যালোরি আসবে। সেক্ষেত্রে আমার ডেল্টা হিটার মান হিসাব করতে বলুক বা তাপ হিসাব করতে বলুক, রেজাল্টটা সঠিক আসবে। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে এই জায়গায় একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা দেখি এবার ক্যালোরি ও জুলের সম্পর্ক। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে এর আগের অধ্যায়ে তাপগতিবিদ্যা অধ্যায়ে পড়ার সময় তোমরা জেনেছ যে পরিমাণ যত বেশি আমরা শক্তি ব্যয় করব, অন্য শক্তি, যান্ত্রিক শক্তি হোক, বৈদ্যুতিক শক্তি হোক, তত বেশি তাপ উৎপন্ন হবে, বা যত বেশি তাপ দেব কোনো যন্ত্রে, সেই যন্ত্রের দ্বারা তত বেশি কাজ পাব। অর্থাৎ কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক। আমি দেখো, এই যে হাত যদি ঘর্ষণ করছি ফলে হাত উত্তপ্ত হচ্ছে, এখানে হাতের গতিশক্তি একটা আছে, যখন আমি এখানে চেপে ধরছি তখন ঘর্ষণের কারণে এই গতিশক্তি লস হচ্ছে। এই লসকৃত গতিশক্তিটাই হাতে তাপ উৎপন্ন করছে। অর্থাৎ গতিশক্তি হলো যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। এখানে আমরা এই তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করছি, ফলে রোদের মধ্যে বিদ্যুৎ শক্তি লস হবে। এই লসকৃত বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তর হবে। যত বেশি বিদ্যুৎ শক্তি লস হবে তত বেশি তাপ উৎপন্ন হবে। অর্থাৎ W সমানুপাতিক H, W ইকুয়াল টু JH, যে এখানে সমানুপাতিক ধ্রুবক, J ইকুয়াল টু W/H। এখানে H যদি 1 ক্যালোরি হয় তাহলে J সমান W, এবং এই W সমান দেখা যায় 4.2 জুল হয়ে থাকে। অর্থাৎ আমি যদি 4.2 জুল বৈদ্যুতিক শক্তি ব্যয় করি, অথবা যে হাত ঘষলাম সেখানে 4.2 জুল হাতের গতিশক্তি লস হয়, তাহলে 1 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। বিপরীতভাবে বলতে পারি 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল যান্ত্রিক শক্তি ব্যয় হবে বা বৈদ্যুতিক শক্তি ব্যয় হবে। তাহলে J ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 ক্যালোরি সমান 4.2 জুল, 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে বিপরীতভাবে 1 জুল সমান
1/4.2 ক্যালোরি ইকুয়াল টু 0.24 ক্যালোরি। তাহলে আমরা এখানে দেখছি J সমান W/H। পরবর্তীতে জানা গেছে যে প্রথমে মনে করা হতো তাপ ক্যালোরি নামক এক প্রকার উপাদান, যে বস্তুতে ক্যালোরি বেশি থাকে সেটি বেশি উত্তপ্ত, যে বস্তুতে ক্যালোরি কম থাকে সেটি কম উত্তপ্ত। পরবর্তীতে জানা গেছে কাউন্ট রামফোর্ড জুলের পরীক্ষা থেকেই যে তাপ এক প্রকার শক্তি। তাহলে তাপকে আমরা শক্তির এককে পরিমাপ করব। তাহলে তাপকে যদি 1 জুল নেই তাহলে কাজ বা অন্য বৈদ্যুতিক শক্তিও আমার 1 জুল হবে, 2 জুল ভিন্ন নয়। তাহলে 1 জুল তাপ উৎপন্ন করতে 1 জুল যান্ত্রিক শক্তি ব্যয় করতে হবে বা বৈদ্যুতিক শক্তি ব্যয় করতে হবে। তাহলে এক্ষেত্রে J = 1 বা W = H। তাপ ও কাজ পরস্পর সমানুপাতিক। তাহলে একটু আগে যে আমরা দেখলাম H সমানুপাতিক I²RT, H = K I²RT। তাহলে এখানে K = আমরা বলছি 1/J। তাহলে যদি তাপটা আমরা জুলে পরিমাপ করি J = 1, J = 1 বসালে তাহলে K = 1। তাহলে K = 1 বসালে আমার H = I²RT, একটু আগে যেটা বলেছিলাম। কিন্তু আমরা যদি তাপটা ক্যালোরিতে পরিমাপ করি তাহলে J এর মান হবে 4.2। তাহলে K = 1/4.2, K = 1/4.2 বসে আসবে 0.24 I²RT যখন J = 4.2। তাহলে আমরা এখানে ক্যালোরি ও জুলের সম্পর্ক পেলাম, ক্যালোরি সম্বন্ধে জানলাম এবং তাপ উৎপাদন সংক্রান্ত ধারণা জানলাম। এই যে এখানে W সমান আমরা ব্যয়িত শক্তি বলছি, এটা যান্ত্রিক শক্তি হতে পারে, বৈদ্যুতিক শক্তি হতে পারে। এখানে J = W/H বা H সমান W/J, J = 1 হলে W সমান H। তাহলে এই যে I²RT এটি আমার হচ্ছে ব্যয়িত বৈদ্যুতিক শক্তি, I²RT এটাই ব্যয়িত বৈদ্যুতিক শক্তি। তাহলে H = W/J, এটা যান্ত্রিক শক্তি হতে পারে, বৈদ্যুতিক শক্তি হতে পারে। আমরা এর পরের লেসনে দেখাবো এই যে I²RT এটি যে ব্যয়িত বৈদ্যুতিক শক্তির সমতুল্য, সেটা এর পরের লেসনে আমরা দেখাবো। তো শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।